कितने का है भाभी? ला लो भैया जो लेना। कितने का? 10-20। শ্রীরামের জন্মভূমি দর্শন তো হলো, কাশী বিশ্বনাথেরও দর্শন হলো। এবারে সময় হলো এই যাত্রার অন্তিম পর্বের, যেখানে ত্রিদেবী মানে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গম আছে। এবারে আমাদের গন্তব্য প্রয়াগরাজ। बिहार से हैं, यदि आप हमारी आवाज सुन रहे हो तो कृपया करके 2025-এ কুম্ভমেলার দৃশ্য কিছু এরকম ছিল, আর আজ 2026-এ এই জায়গা আবার সেজে উঠেছে মাঘী মেলার জন্য। এই তীর্থস্থান ঘোরার জন্য হাতে সময় ছিল একদিন, আর দর্শনীয় স্থানগুলো বেশ অনেকটা। তাই চলুন হার হার গঙ্গে বলে ভিডিওটা শুরু করছি। দিনটা ছিল 18ই জানুয়ারি, আর সময় দুপুর 2:35। বেনারসকে বিদায় জানিয়ে এগিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। আজকে আমরা ট্রাভেল করছি 65113 বেনারস থেকে প্রয়াগরাজ রামবাগগামী মেমুতে, যা দুপুর 2:35-এ বেনারস থেকে ছেড়ে সন্ধে 6:20-তে প্রয়াগরাজ রামবাগে পৌঁছায়। ভাড়া পড়ে মাথাপিছু মাত্র 30 টাকা। তবে প্রয়াগরাজ ঢোকার আগে এই তাঁবুর সম্ভারটা দেখে মহাকুম্ভের কথা মনে হলেও এই তাঁবুগুলো যে কেন, তার উত্তরটা তখনও আমার কাছে অজানাই ছিল। নমস্কার, আমি অভিক, আপনাদের হোস্ট আর ট্রাভেল ডেস্টিনেশন উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। পৌঁছে গেছি প্রয়াগরাজের পুণ্যভূমিতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রয়াগরাজের ভারত সেবাশ্রম সঙ্গে। আজ হচ্ছে মৌনী অমাবস্যা। প্রয়াগরাজে প্রচুর জনসমাগম হয়েছে, তো কালকে সেই মেলা ঘুরে দেখব, আর তার সঙ্গে প্রয়াগরাজে আর কি কি দেখার আছে সেগুলো সব ঘুরে দেখব। তার আগে আজকে ভারত সেবাশ্রমের সঙ্গে একটা রুম নিয়ে আপনাদেরকে রুমটা ঘোরাই, তারপর রাতে কী প্রসাদ খেলাম সেটাও দেখাবো। দেখা হবে এরপর কাল সকালবেলা। চলুন। এই হচ্ছে রুম নাম্বার 403, এটাই আমাদের রুম। এই হচ্ছে 3 জনের শোয়ার মতো বড় বেড আছে। এইদিকে একটা ছোট টেবিল আছে, তার উপর ব্ল্যাঙ্কেট রাখা, একটা আয়না দিয়েছে। আর এই হচ্ছে টয়লেট, গিজার লাগানো। এইদিকে হচ্ছে ছোট্ট একটা আয়না, তার সঙ্গে বেসিন। আর এই হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান কমোড। এই রুমটার ভাড়া পড়েছে আজকে কিন্তু আমাদের 700 টাকা। আমরা কাল রাতে এলাহাবাদ থেকে বেরিয়ে যাব, তো ওই জন্য 1.5 দিনের ভাড়া আমাদের নিয়েছেন মহারাজ। তার মানে 1050 টাকা হয়, 1000 টাকা নিয়েছেন আমাদের থেকে। সারাদিন অনেকটা ট্রেন জার্নি হয়েছে, তারপর আমরা এসে পৌঁছেছি ভারত সেবাশ্রম সঙ্গে। রুম তো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। রাতে এখানেই প্রসাদ খাবো। এই খাবারের খরচা পড়ছে আমাদের 50 টাকা করে মাথা পিছু। দিয়েছে হচ্ছে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, আরেকটা বেশ কিসের তরকারি আমি বলতে পারছি না, আলু গাজরের তরকারি। কুয়াশা সরে কি আকাশে হালকা সোনালি রোদের আভা দেখা যাচ্ছে, আর শীতের সকালে আমিও নিজের প্রথম চায়ের কাপের সাথে দিনটা শুরু করলাম। চা সেবা তো হলো, এবারে দরকার ছিল ব্রেকফাস্টের। তো এখানে প্রয়াগরাজে এখন যেহেতু এখানে মেলা চলছে, সেই জন্য যা কিছু পাচ্ছি সেটুকু হচ্ছে ফ্রাইড আইটেম, আর তেলে ভাজা সকালবেলা খাবো না। যে কারণে বললো আগে একটু এগিয়ে যান, এগিয়ে গেলে আপনারা পাবেন হচ্ছে লিট্টি চোখা বা পোহা, এই সমস্ত জিনিসগুলো। সকালবেলা লিট্টি চোখা খোঁজার পরও লিট্টি চোখা পাওয়া গেল না। অর্পিতা তো ওই জন্য টিকিয়া চাট খেলো, আর আমি খাবো হচ্ছে ব্রেড স্যান্ডউইচ বলতে পারেন, বাইরে ব্রেড পকোড়া বলে, যেটাই বলবেন সেটাই। এর দাম পড়ছে 15 টাকা করে। সারা পৃথিবী ঘুরে ফেললাম, কোথাও সাউথ ইন্ডিয়ান বা লিট্টি চোখা পেলাম না। এবারে এসেছি ভারত সেবাশ্রমের সঙ্গে ঢোকার আগে এই ইডলির রেট হচ্ছে 20 টাকা করে। একটা ইডলি, একটা বড়া 20 টাকা, একদম ভারত সেবাশ্রমের সঙ্গে সামনে। কিন্তু সকাল 8:30-টার আগে কিন্তু পাওয়া যায় না। কালকে তো বলেছি আমরা ভারত সেবাশ্রমের সঙ্গে ছিলাম, এবার ভারত সেবাশ্রম সংঘটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। চলুন। মেন গেট দিয়ে ঢুকেই বাঁদিকে হচ্ছে এখানকার কার্যালয়।
এখানে ঢুকেই আপনাকে আগে কথা বলতে হবে রুমের জন্য, বা যদি আগে থেকে বুকিং করে আসেন সেক্ষেত্রে তো কোনো ঝামেলা নেই, বা যদি আগে থেকে চিঠি থাকে, নাহলে এখানে ঢুকেই এই ডান দিকে যেতে হবে, গিয়ে ভেতরে কথা বলতে হবে রুমের জন্য। এরপর আসি, এখানকার বিশাল বড় পার্কিং এরিয়া আছে এখানে। এখানে যারা গাড়ি নিয়ে আসবেন এলাহাবাদে, তারা গাড়ি ফাড়ি আরামসে রাখতে পারবেন গাড়ি। এই শুরু হলো এখানকার ঘর, এইদিকে ঘর, বিশাল ঘর বিশাল ঘর, প্রচুর ঘর আছে এখানে, প্রশস্ত দালান। এই ডান দিকে হচ্ছে এখানকার খাওয়ারের ব্যবস্থা, আর এইখানে সব বাসন রাখা আছে, এখান থেকে থালা নিতে হবে, খেয়ে দিয়ে থালা ধুয়ে আবার এখানে এরকমভাবে শৃঙ্খলাবদ্ধভাবে রেখে দিতে হবে। আর এই দিকটা হচ্ছে নিউ কমপ্লেক্স, এখানে এসি রুম গিজার সমস্ত কিছু আছে এখানকার রুমগুলোতে। এই চারতলাতে আমরা আছি, আর এখানে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, মানে আরো এক্সটেনশন করছে এরা। ভগবানকে প্রণাম জানিয়ে আজকের ভ্রমণ শুরু করছি। এই মুহূর্তে প্রয়াগরাজে চলছে মাঘ মেলা, আর এই মাঘ মেলার জন্য রাস্তা অনেক কিছু ব্যারিকেড করা আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়েছি চুনরি চৌরাহা বলে একটা জায়গায়, এই পাশে হচ্ছে 17 নম্বর পার্কিং। আর এই মুহূর্তে কিন্তু এখানে এই প্রয়াগরাজ মেলা প্রাধিকরণ, এদের এই রকম ই রিক্সাগুলো চলছে, গল্ফ কার্টগুলো চলছে, গাড়িতে উঠে পড়েছি। এইগুলোই হচ্ছে সরকারি গল্ফ কার্ট বলা হয়। 40 रुपया भाड़ा है, 40 এগুলো 40 रुपया भाड़ा है एक आदमी का। जल्दी बैठिए जल्दी। এগুলো হচ্ছে 40 টাকা করে। भैया कितना टाइम लगेगा? 10 मिनट लगेगा। মাঘ মেলা মকর সংক্রান্তির পুণ্যলগ্নে আরম্ভ হয়ে মহাশিবরাত্রিতে সমাপ্ত হয়। কুম্ভ মেলার মতো এই সময় প্রচুর টেম্পোরারি আশ্রম তৈরি হয়, আর বিভিন্ন প্রান্ত থেকে লোকেদের আনাগোনা লেগে থাকে। তবে এই গল্ফ কার্ট হয়ে কিন্তু খুব সুবিধাই হয়েছে, মাইলের পর মাইল হাঁটা থেকে তো বাঁচা গেছে, এ নিয়ে তো কোনো সন্দেহই নেই। কথায় আছে না, কপালে যেটা লেখা থাকে সেটা কখনো খণ্ডানো যায় না। আমি একদমই জানতাম না এই সময় প্রয়াগরাজে মাঘ মেলা চলছে। একটা অন্যরকম ভাইবস দেখা যাচ্ছে, কিন্তু লোকজনের যে স্নান করার যে উৎসাহ, সমস্ত কিছু নতুনভাবে যেন কুম্ভ মেলাই আমার চোখে ফুটে উঠছে। তবে এটাই যা দুর্ভাগ্যের বিষয়, কুম্ভ মেলার সময় এসে আমি আপনাদেরকে ত্রিবেণী সঙ্গমে নিয়ে যেতে পেরেছিলাম, এখন কিন্তু আর ত্রিবেণী সঙ্গমে নিয়ে যেতে পারছি না। এখন এখানে যা বোট ছিল সমস্ত রকমের বোট কিন্তু বন্ধ করে দিয়েছে, এটাই একটা সমস্যা। কিন্তু না হলে ভীষণ ভালো লাগবে। আপনারা যদি পারেন এই মাঘ মেলার সময়টা এসে প্রয়াগরাজে একবার ঘুরে যাবেন। গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর উদ্গমস্থল আলাদা হলেও প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে এসে এরা মিলিত হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়, যেখানে গঙ্গা সাগরের মেলা অনুষ্ঠিত হয়। এই শিকালের ঝাঁক দেখে কেন জানি না এদেরকে খেতে দিতে খুব ইচ্ছা করলো। এটা মাঘ মেলা হলেও কুম্ভ মেলার সঙ্গে কিন্তু অনেক জিনিসের মিল আছে, যেমন লোকেদের আবেগ, ঋষিমুনির আগমন, আর এপার থেকে ওপার যাওয়ার জন্য সেই আইকনিক পিফাপুল। এই দিকটা হচ্ছে এই মুহূর্তে সঙ্গমের স্নানের ঘাট, এই সাইড থেকে পরপর, ঠিক আছে। আর এই দিকেও কিছু আছে, আর এইখানে হচ্ছে এই সামনে এইটা হচ্ছে শঙ্করাচার্য মন্দির, আর তার পাশেই হচ্ছে লেটে হয়ে হনুমান মন্দির। এই মন্দির দুটো এবার দর্শন করে নিই, এই দুটো পায়ে হেঁটেই দর্শন করছি। সঙ্গম ঘাট থেকে 5-7 মিনিট মতো হাঁটা পথ, তারপর পৌঁছে গেছি লেটে হয়ে হনুমানজির মন্দিরের সামনে। এই ভেতরে হচ্ছে মন্দির, চলুন দর্শন করে নিই। কোনো মন্দিরের পেছনে থাকা পৌরাণিক গুরুত্ব যদি খুঁজে বার করা যায়, তাহলে তার মাহাত্ম্য আরো বেড়ে ওঠে। তেমনি এই হনুমানজির মন্দির ত্রেতা যুগের সঙ্গে সম্পর্কিত। রামায়ণের যুদ্ধের পর হনুমানজি এখানে এসে বিশ্রাম করেছিলেন, সে কারণে এখানে হনুমানজির স্বর্ণরত মূর্তি দেখা যায়। আর এই বিরলতম মূর্তি দর্শন করার জন্য পুণ্যার্থীরা এসে থাকেন দূর দূরান্ত থেকে, তাও আবার সঙ্গমে স্নান করার পর। আর সবার মুখে একটাই কথা, এবারে একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। সামনে এই যে বিশাল বেলে পাথরের প্রাচীর দেখছেন না, এরই নাম কিন্তু এলাহাবাদ ফোর্ট।
যা 1583 সালে সম্রাট আকবর প্রতিষ্ঠা করেছিলেন। তারপরেই এই শহরের নাম হয় আল্লাহবাস, মানে যেখানে আল্লাহ বাস করেন। বর্তমানে দুর্গটি ভারতীয় সেনাবাহিনীর অর্ডিন্যান্স ডিপার্টমেন্টের অধীনে হলেও তীর্থযাত্রীরা এর অধীনে থাকার ধর্মীয় এবং ঐতিহাসিক জায়গা কিন্তু আরামসে ঘুরতে পারেন। কেল্লার মধ্যে খুব সুন্দর বাঁধানো পরিসরের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। পূর্ব ভারতের ওপর সামরিক আধিপত্য বজায় রাখার জন্য সম্রাট আকবর এলাহাবাদ ফোর্ট তৈরি করেছিলেন এবং এর স্থাপত্যে পার্সি এবং ইসলামিক ছাপ পাওয়া যায়, এবং যা কিন্তু বর্তমানে ভারতীয় সেনাবাহিনী এই দুর্গকে একই রকমভাবে মেনটেন করছে। এলাহাবাদ ফোর্টের প্রথম জায়গা যা আপনার নজরে আসবে তা হলো অক্ষয় বট। এই নামের অর্থ এই গাছ অমর, আর এই অক্ষয় হওয়ার আশীর্বাদ অক্ষয় বটকে প্রদান করেছিলেন মা সীতা। যুগ পরিবর্তনের সময় বন্যাও এর কোনো ক্ষতি করতে পারেনি, এমনকি মুঘলরাও এই গাছের শিকড় কেটে এর ক্ষতিসাধন করতে চাইলেও গাছটি আবার বেড়ে ওঠে। এই তথ্যই এই জায়গার পৌরাণিক এবং আধ্যাত্মিক গুরুত্ব হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অনেক বাড়িয়ে তুলেছে। এবং এই গাছের পবিত্রতা রক্ষা করার জন্য ভারতীয় সেনাবাহিনী এই গাছের আশপাশটা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। অক্ষয় বটের দর্শন তো হলো, চলুন এবার কেল্লার মধ্যে থাকা পাতালপুরি মন্দির দর্শন করে আসি। পাতালপুরি প্রয়াগরাজের অন্যতম প্রাচীন মন্দির। ভক্তরা এমনকি যুবকরা খুব উৎসাহের সঙ্গে এই মন্দির দর্শন করে থাকে। জনশ্রুতি এই স্থানে ঋষি মার্কেন্ডেয় ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য তপস্যা করেছিলেন। এই মন্দিরে প্রায় 44 রকম ভগবানের মূর্তি আছে, তো সেটা আমরা দর্শন করে নিয়েছি। তবে একটা জিনিস দেখে খারাপ লাগলো, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভগবানের কাছে দান করে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, আমরা সবাই দিই। কিন্তু ওই আপনি এসে দান করুন, দান করেন, দান করে, এটা ঠিক ভালো লাগলো না। দান অন্তর থেকে হবে, তার কারণ মানুষ ভগবানের প্রতি টানটা অন্তরের, এটা কোনো দেখনদারি ব্যাপার নয়। এই পাতালপুরি মন্দিরের ভিডিও এবং ফটোগ্রাফি একদমই নিষিদ্ধ, তাই আপনাদেরকে নিয়ে যেতে পারছি না। এবারে পৌঁছলাম অক্ষয় বটের আরেকটা শাখার সামনে, যেখানে ভক্তরা মানত করে সুতো বেঁধে থাকেন। অক্ষয় বট দর্শন করে আমরা এবার পৌঁছে গেছি আদি শ্রী শঙ্করাচার্য ভামনা মণ্ডপমের সামনে। এটি কিন্তু দ্রাবিড়ীয় স্থাপত্যে তৈরি একটি মন্দির। এই মন্দির 3 তলা, আর প্রতিটি ফ্লোরেই আরাধ্য দেবতার মূর্তিতে দক্ষিণী শৈলীর ছাপ দেখতে পাওয়া যায়। এই মন্দিরের একতলায় বিরাজমান মা লক্ষ্মী, দোতলায় আছেন শ্রী হরি বিষ্ণু, আর 3 তলায় আছেন মহাদেব, আর তার সঙ্গে আপনারা দেখবেন 108 শিবলিঙ্গ। এছাড়াও এখান থেকে মাঘ মেলার এবং সঙ্গমের একটা খুব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। প্রয়াগের সঙ্গম, লেটেওয়ে হনুমানজির মন্দির, অক্ষয় বট, আর তার সঙ্গে শঙ্করাচার্যের মন্দির, এই সব কটা কিন্তু দর্শন হয়ে গেল। এবারে এগোবো আমরা প্রয়াগের অন্য দিকে, চলুন এগোনো যাক। আবার ওই গলফ কার্ট করে চলে এলাম 17 নম্বর যে পার্কিং আছে, যেখান থেকে আমরা গলফ কার্টে উঠেছিলাম, ঠিক সেইখানটা। এবার ওখান থেকে নো এন্ট্রিটা পেরিয়ে বাইরে এসে একজন টোটোর সঙ্গে কথা হয়েছে। প্রয়াগরাজে আরও 7-8টা জায়গা ঘোরার মতো আছে, তার মধ্যে যে কটা পারি আমরা ঘুরে দেখব। তো চলুন, এই টোটোর জন্য আমাদের কথা হয়েছে 2.5 ঘন্টার জন্য 500 টাকা। এবার যদি সময় বেশি লাগে সেক্ষেত্রে একটু পয়সা বাড়বে। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্যে, যা 51টি সতীপীঠের মধ্যে অন্যতম। মন্দির প্রাঙ্গণে ঢুকলেই ভক্তদের কোলাহল, ঘণ্টার ধ্বনি এবং ধূপের সুগন্ধ আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মা আলোপ শঙ্করী দেবীর মন্দিরে।
এখানে মায়ের বাঁ হাতে তালু পড়েছিল, লেফট পাম হাতে তালু পড়ার পর সেই তালু কিন্তু অবলুপ্ত হয়ে গেছে বা তাকে খুঁজে পাওয়া যায়নি। সেখান থেকেই অলপ, আর তার থেকেই আলোক দেবীর মন্দির এই কথাটা এসছে। তো চলুন মায়ের দর্শন করে আসি। এখানে মায়ের কোনো প্রতিমা নেই। এই মন্দিরে লাল শালু আবৃত মায়ের ডলির পুজো হয়। जयति जय मां भगवती काली दुर्गा महेश्वरी मां हे जगदम्बा तू ही এখানে আপনারা দুর্গারও প্রতিমা পাবেন। दुख हारनी मां कष्ट हरोगे मां दुर्गे। মন্দিরের শান্ত পরিবেশ থেকে বেরিয়ে আবার ব্যস্ত রাস্তা ধরে এগিয়ে চললাম। আমাদের আজকের দর্শনীয় স্থানগুলোর বেশিরভাগটাই শহরের কাছাকাছি, শুধুমাত্র শেষ জায়গাটা বাদ দিয়ে, কিন্তু সেটাও খুবই গুরুত্বপূর্ণ। পৌঁছে গেছি আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য আনন্দ ভবনের সামনে। এই বাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছেন জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরু। এই বাড়িতে প্রবেশের জন্য প্রবেশ মূল্য লাগে। বাড়িতে মিউজিয়াম আছে। নিচের তলা যদি খালি ঘোরেন তাহলে সেক্ষেত্রে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, আর যদি দুটো তলাই ঘোরেন তাহলে প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। এছাড়াও এখানে কিন্তু জওহরলাল প্ল্যানেটোরিয়াম বলে একটা শো চলে, সেই শোয়ের টিকিট মূল্য হচ্ছে 70 টাকা করে। বাড়ি কিন্তু সকাল 10টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে, এবং আমাদের দুর্ভাগ্য যে আজ সোমবার, আজ কিন্তু এই বাড়ি বন্ধ। সে কারণে আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না। আপনারা যখন আসবেন সোমবার বাদ দিয়ে এখানে কিন্তু আসবেন। আর এখানে লাঞ্চ ব্রেকের জন্য আধ ঘন্টার জন্য বন্ধ থাকে, সেটা হচ্ছে দুপুর 1টা থেকে 1:30 অবধি। এগুলো মাথায় রাখবেন। এই মুহূর্তে পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য ভরদ্বাজ মুনির আশ্রমের সামনে। আনন্দ ভবন থেকে হেঁটে 100 পা এলেই কিন্তু আপনি পৌঁছে যাবেন ভরদ্বাজ মুনির আশ্রমে। চলুন আশ্রম দর্শন করি। ঋষি ভরদ্বাজ প্রাচীন ভারতের বৈদিক মহর্ষি রূপে পরিচিত। সপ্ত ঋষির মধ্যে একজন, এবং চিকিৎসাবিদ্যা, যজুর্বেদ এবং ধনুর্বিদ্যায় উনি পারদর্শী ছিলেন। রামায়ণের অনুসারে বনবাসকালে প্রভু শ্রী রামচন্দ্র, মা সীতা এবং লক্ষ্মণ ওনার আশ্রমে আতিথেয়তা গ্রহণ করেছিলেন। এবং যদি দাপর যুগের কথা বলি তাহলে উনি গুরুশ্রেষ্ঠ দ্রোণাচার্যের পিতা ছিলেন। जहाँ भगवान राम आए थे 3 रात में बाद के दर्शन से 1000 ऋषि मुनियों के पास था। जी की आज्ञा से, भरद्वाज मुनि की आज्ञा से राम और लक्ष्मण सीता के सहित आज चित्रकूट गए। এই আশ্রমে অনেক দেবদেবীর মন্দির আছে, যা ঠিকভাবে ঘুরতে আপনাদের প্রায় আধ ঘন্টা সময় তো লাগবেই। তবে এখানকার গুপ্ত মন্দির কিন্তু দেখার মতন। ভরদ্বাজ মুনির আশ্রমের ঠিক পাশেই হচ্ছে ভরদ্বাজ পার্ক। তো এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে, কারণ দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার আছে। তো গিয়ে দেখি ক টাকা করে টিকিট, আর এই পার্কটা একটু ঘুরে নেব। চলুন। भैया कितने का टिकट? 10 का। বেসিক্যালি হচ্ছে বন্ধু বান্ধব বা প্রেমিক প্রেমিকা এদের সময় কাটানোর জন্য একদম আইডিয়াল জায়গা। খুব সুন্দর সাজানো গোছানো পার্ক, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও কোনো সন্দেহ নেই, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু সেরকমভাবে দেখার মতো এখানে কিছু নেই। আমি হয়তো নেক্সট টাইম এলে আর এখানে আসবো না। আপনারা যদি মনে করেন আসবেন, এসে ঘুরে যেতে পারেন, খারাপ লাগবে না। এক পার্ক থেকে বেরিয়ে ঢুকে পড়লাম আরেক পার্কে। ভরদ্বাজ পার্ক থেকে টোটোয় 3 মিনিট এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য চন্দ্রশেখর আজাদ পার্কে। আমি কোনো স্বাধীনতা সংগ্রামীকেই ছোট করছি না, কিন্তু চন্দ্রশেখরজির কথা
যদি না বলা হয়, ভারতের স্বাধীনতা সংগ্রামে চন্দ্রশেখর আজাদের অবদান তো অতুলনীয়। এতটাই আত্মসম্মান বোধ ছিল এবং ব্রিটিশদের প্রতি এতটাই ওনার ঘেন্না ছিল যে লাস্ট বুলেট যতক্ষণ পেরেছেন ততক্ষণ অবধি কিন্তু ব্রিটিশের সঙ্গে লড়াই করেছেন। লাস্ট বুলেটটা নিজের জন্য রেখে দিয়েছিলেন, যাতে কোনোভাবেই জীবন্ত অবস্থায় উনি ব্রিটিশের হাতে ধরা দেবেন না। এই পার্কটা যদিও টুরিস্ট স্পটের মধ্যে পড়ে না, কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্স থেকে আমি খুবই মুগ্ধ। আমার তো মনে হয় প্রত্যেক শহরেই এরকম একটা পার্ক থাকা উচিত, তাতে ব্যস্ততম জীবনের মাঝে একটু অক্সিজেন পাওয়া যাবে। আচ্ছা, আপনাদের জন্য আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এই পার্ক কিন্তু ভোর 5টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। আর এই পার্কে প্রবেশের জন্য প্রবেশ মূল্য লাগে মাথা পিছু 5 টাকা করে। বেসিক্যালি এখন এখানকার মানুষরা দৌড়াতে আসে বা আড্ডা মারতে আসে। এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন রকম, এই যে আমি বসে আছি, এরকম বিভিন্ন বসার জায়গা আছে। যদি মনে হয় যে মর্নিং ওয়াক করতে করতে বা হাঁটতে দৌড়াতে কোনো কিছু করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তাহলে এখানে বসে খানিকক্ষণ ফ্রেশ হয়ে নেওয়া যাবে। তো খানিকক্ষণ বসে নিলাম এখানে। এবারে এগোই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, চলুন। এবার এগোলাম শহর থেকে 4 কিলোমিটার দূরে আরেকটা মন ভালো করে দেওয়া জায়গার দিকে। টোটোয় করে প্রায় মিনিট 40 পথ চলে পৌঁছালাম প্রয়াগরাজের অন্যতম আকর্ষণ মনোকামনেশ্বর মহাদেবের মন্দিরের সামনে। টোটো আপনাকে যেখানে নামাবে সেখান থেকে প্রায় 100 মিটার পথ হেঁটে পৌঁছালাম মূল মন্দিরে। মন শব্দের অর্থ হৃদয়, আর কামেশ্বর যা ভগবান শিবেরই ইচ্ছা পূরণকারী রূপের এক নাম। মন্দিরের স্থাপত্যে হিন্দু এবং মুঘল শৈলীর এক সূক্ষ্ম মিশ্রণ দেখা যায়। शिव शङ्कराय शुद्धाय नीलकण्ठाय धीमहि भक्तवाञ्छितदातारं नमः कैलासवासिने। আজ কিন্তু আমার চরম সৌভাগ্য, আগে এই মেলাতে অংশগ্রহণ করার সুযোগও পেলাম এলাহাবাদে এসে। আর আজ সোমবার, আর এখানে এলাহাবাদে এমন একটা জাগ্রত মন্দিরে দাঁড়িয়ে মহাদেবের মাথায় জল ঢালতে পারার সৌভাগ্যও কিন্তু আজকে আমারও হয়েছে। এটা চরম পরিতৃপ্তির বিষয়। আর এখানে কিন্তু আরেকটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে এখানে ঘটি এবং জল দুটোরই কিন্তু ব্যবস্থা আছে। তার জন্য আপনাকে বাড়ি থেকে কিছুই ক্যারি করে আনতে হবে না। এই মন্দির যমুনা নদীর একদম তীরে অবস্থিত। এই মন্দিরে ভক্তরা নিজেদের মনের ইচ্ছা পূরণের জন্য মহাদেবের অভিষেক এবং পুজো পাঠ করে থাকে। তাছাড়া মন্দিরে বসে লোকেরা ভগবানের নাম এবং জপ করে থাকে। আর প্রয়াগরাজ ভ্রমণ আমাদের প্রায় শেষের পথে। এবারে ফিরবো ভারত সেবাশ্রমের সঙ্গে। তো চলুন এগোনো যায়। সারাদিন তো অনেক ঘোরাঘুরি হলো, ঘোরাঘুরি করে রুমে ফিরে রেস্ট নিলাম খানিকক্ষণ। তারপর ভারত সেবাশ্রমের সঙ্গেই রাতে ডিনার করতে চলে এসেছি। তো আজকে মেনু হচ্ছে ভাত, ডাল, আলু বেগুনের তরকারি, আর একটা পাঁচমিশালি তরকারি, আর তার সঙ্গে শেষ পাতে হচ্ছে অবশ্যই পরমান্ন। তো কপাল কিন্তু সকাল থেকে সত্যিই ভালো। কালকে প্রয়াগরাজ রামবাগ স্টেশনে এসে পৌঁছিয়েছিলাম। আজ সারাদিন প্রয়াগরাজ ঘুরে প্রয়াগরাজ জাংশন থেকে ট্রেন ধরবো বাড়ি ফেরার জন্য। 6 দিনের অযোধ্যা, বেনারস এবং প্রয়াগরাজ ভ্রমণ আপনাদের কেমন লাগলো তার মতামতের অপেক্ষায় রইলাম। দেখা হবে পরবর্তী ব্লগে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন। টাটা।